নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে নতুন বাংলার এই বিকেলের বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম। একটা বড় খবর আমাদের কাছে আছে। আপনারা জানেন যে চাকরি দুর্নীতি 25,753 জনের যে চাকরি গেছে, সে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই রাজ্য সরকার আবার নতুন করে দুর্নীতি, নতুন করে জালিয়াতি করার বিভিন্ন প্রক্রিয়া ফেদে বসছেন। পড়তে পড়তে সেগুলোর প্রমাণ পাচ্ছি। আমরা বারবার সেটা বলেছি যে আবারও সরকার আলটিমেটলি ফাঁসবে কিন্তু কোর্টে। মানে এখন শেষ পর্যন্ত নবান্নর দুর্নীতি ধরার জন্য কোর্ট প্রত্যেকটা মিনিটে মিনিটে তাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে। আজকে কি হলো? আজকে বিকেলবেলা খবরটা পেলাম, আপনাদের দরবারে রাখার জন্যই পেশ করছি খবরটা। শেষ পর্যন্ত কন্টেম্পট নোটিশ ইস্যুড হয়ে গেল রাজ্য সরকারের যারা শিক্ষা দপ্তরে যিনি সেক্রেটারি আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার, তাঁকে, অরূপ সেনগুপ্ত তিনি শিক্ষা দপ্তরের, তাঁকে নোটিশ সার্ভিস করা হলো। নোটিশ সার্ভিস করা হলো রামানুজ গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের, এবং নোটিশ সার্ভিস করা হলো সিদ্ধার্থ মজুমদারকে স্কুল সার্ভিস কমিশনে। কিসের জন্য? যে তারা আদালত অবমাননা করেছেন। এবং এই নোটিশটা যে সার্ভিস করা হলো, এর ভিত্তিতে আগামী 7 দিনের মধ্যে যদি তাঁরা শুধরে না যান, তাঁরা সংশোধন না করে দেন তাঁদের গতিবিধি, তাহলে সুপ্রিম কোর্টে তাদের বিরুদ্ধে মামলা ফাইল হতে চলেছে। আজকে 3 তারিখ, 23 জুন। সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত 9 তারিখ, 10 তারিখ কি 11 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে এদের বিরুদ্ধে কন্টেম্পট প্রসিডিংস হবে। আমি যে নামগুলো আপনাদের কাছে বললাম, সম্ভবত আমি যতগুলো নাম পেয়েছি সে তার মধ্যে আছেন শিক্ষা দপ্তরের বিনোদ কুমার, ওই শিক্ষা দপ্তরের অরূপ সেনগুপ্ত, আছেন রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের, এবং আছেন সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের। এদের দিয়েই তো মমতা ব্রাত্য অভিষেক এরা দুর্নীতিটা করাচ্ছেন। এটা ভাবার কোনো কারণ নেই। এরা স্বতঃপ্রণোদিত হয়ে করছেন, এরা তো সরকারি অফিসার, এরা করছেন, কিন্তু আলটিমেটলি এরা ফাঁসবেন। এবং শুধু ফাঁসবেন না, সুপ্রিম কোর্টের রায় বেরোলে এদের জেল হাজতে যেতে হতে পারে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো? আমি শোনাবো আপনাদের সুদীপ্ত দাশগুপ্তর কথাগুলো। আমি আপনাদের কাছে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কথাগুলো শোনাবো যে কন্টেম্পটের আলটিমেট রেজাল্ট কী হতে পারে যদি ঠিকঠাক মতো সুপ্রিম কোর্টে প্লেস করা হয় পুরো ব্যাপারটা। এবং আইনজীবীরা খুব সিরিয়াসলি প্লেস করেছেন যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিচ্ছেন সেই অর্ডারটাকে ভায়োলেট করেছেন। কলকাতা হাইকোর্টে যে রায় জাস্টিস দেবাংশু বসাকের আছেন সেটাকে ভায়োলেট করা হয়েছে, এবং সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যেতে বলা হয়েছিল। সেদিনই আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু আইনজীবীরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে আজকে ফোন করাতে তিনি বললেন যে হ্যাঁ, আমরা আজকে নোটিশটা সার্ভিস করে দিলাম। নোটিশ সার্ভিস করলেন এই 4 জন ব্যক্তি যাদের নাম বললাম। এরপর 7 দিন দেখব, তারপর সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করব। কী কী বিষয়ে? প্রথম কথা হচ্ছে ওএমআর পাবলিশ করার কথা ছিল হাইকোর্টের রায় অনুযায়ী। ওএমআর কিন্তু ওএমআর শিট চাকরিহারাদের এখনও পাবলিশ করা হয়নি, বা যারা 25,753 জন যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছিল তাদের 2016 সালে তার ওএমআর শিট পাবলিশ করার জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায় দিয়ে দিয়েছেন। সেটা কিন্তু এরা মান্যতা দেননি। দ্বিতীয়ত হচ্ছে টেন্টেড যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না যে এদের টাকা ফেরত দিতে হবে, সেটাও এখনও মানা হয়নি। তৃতীয়ত, গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা, সবার পরীক্ষার ব্যাপারে, শিক্ষকদের পরীক্ষার ব্যাপারে সূচি ঘোষিত হয়েছে, কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তাঁদের পরীক্ষার ব্যাপারে কিন্তু এখনও কোনো নির্দেশনামা ঘোষিত হয়নি বা বিধি ঘোষিত হয়নি। আর চতুর্থত, যারা টেন্টেড, কারা পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা যদি প্রকাশ্যে না আসে তাহলে কারা পরীক্ষায় বসবেন সেটা তো আইডেন্টিফাই করা যাবে না। তো যোগ্য অযোগ্য তালিকাটা তো বার করতে হবে, যে কারা আলটিমেটলি এই নতুন করে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা বসবেন, সেই তালিকাও পর্যন্ত রাজ্য সরকার বার করেনি। এটা দাবিটা ছিল কিন্তু স্কুল শিক্ষকদের, যারা চাকরির আন্দোলন করছিলেন বিকাশ ভবনের সামনে, কিন্তু তারা যে কোনো কারণেই হোক কিছু একটা শ্রেণী ম্যানেজড হয়ে গিয়েছেন বিকাশ ভবনের দ্বারা, ফলত এই দাবি থেকে তারা সরে এসেছিলেন যে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা বার করতে হবে। তারা দাবিটা পেশ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে মেহবুব আলম, চিন্ময় মণ্ডলরা সেই দাবি নিয়ে কিন্তু পার্সু করেননি। আমার ওইখানে একটা সন্দেহ লেগেছে। এবার ধরুন যারা 2016 পরীক্ষা দেবে এই কয়েকদিনের মধ্যে, যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, কারা পরীক্ষা দিচ্ছেন কারা দিচ্ছেন না, অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে কিনা। সুপ্রিম কোর্টের নিয়ম আছে যে তারা পরীক্ষায় বসতে পারবেন না, তাহলে পাবলিক সাধারণ মানুষ কী করে জানবে যে তারা কারা পরীক্ষায় বসবেন? ফলত টেন্টেড অ্যান্ড নন টেন্টেড লিস্টটা কিন্তু রাজ্য সরকারকে বার করতে হবে। যেহেতু বার করেনি, তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে
বড় বড় আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের অ্যাপয়েন্ট করে রাজ্য সরকার বিকাশ ভবন, চোর রাজ্য সরকার, চোর বিকাশ ভবনকে শেষ পর্যন্ত জবাব দিতে হবে গিয়ে ওখানে ওই সুপ্রিম কোর্টে যে আমরা এই কারণে স্যার বলিনি, এবং শেষ পর্যন্ত সেখানে দাবরানি শুধু খাবেন না। আমি সুদীপ্তবাবুকে জিজ্ঞেস করলাম কন্টেম্প প্রসিডিংস যদি আপনারা তো খুব মানে জোর কদমে লড়ছেন, আমি দেখলাম কন্টেম্পটের যে নোটিশ সেই নোটিশেও আপনারা সার্ভিস করে দিয়েছেন, তাহলে এর আলটিমেট এফেক্টটা কী হতে পারে, আলটিমেটলি কী শাস্তি হতে পারে? দু ধরনের শাস্তি হতে পারে। প্রথম কথা, একটা তো ফাইন ইম্পোজ, বড় টাকার ফাইন ইম্পোজ হতে পারে, সেটা তো পরের কথা। কিন্তু এক্ষেত্রে যেটা যে সুপ্রিম কোর্টের রায় মানছে না রাজ্য সরকার, এটা একদম তথ্য দিয়ে দিয়ে কন্টেম্প নোটিশে কিন্তু সুদীপ্তবাবুরা কিন্তু উল্লেখ করেছেন। আমি সেই মানে কন্টেম্প নোটিসের রেফারেন্সই আজকের এই প্রতিবেদন পেশ করছি, এবং এটা যে মানেনি এ তো তথ্য প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। এখান থেকে পালাবে কী করে রাজ্য সরকার? একটাই পালানোর পথ আছে, 7 দিনের মধ্যে যদি নিজেরা সংশোধন করে ওএমআর শিট আপলোড করে দেয়, 7 দিনের মধ্যে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার নোটিশ ইস্যু করে, একটাই পথ আছে, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা ইস্যু করে দেয় নোটিফিকেশান। আর চতুর্থ হচ্ছে টেন্টেড এবং নন টেন্টেডদের তালিকাটাকে আলাদা করে দেয়। তাহলেই কিন্তু বাঁচার উপায় আছে। যদি না হয় শটান জেল, এই বিনোদ কুমার জেলে যাচ্ছেন, অরূপ চক্রবর্তী জেলে যাচ্ছেন, ভাবুন তো সেই দৃশ্যটা, ভাবুন তো রামানুজ গঙ্গোপাধ্যায় জেলে যাচ্ছেন, স্কুল সার্ভিস কমিশনের প্রধান জেলে যাচ্ছেন, এবং তাদের মাথাদেরও জেলে যেতে হতে পারে, তেমনই সম্ভাবনার ইঙ্গিত কিন্তু করলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমার খালি মনে পড়ছিল জানেন যে সুবীরেশ ভট্টাচার্য এখনও প্রেসিডেন্সি জেলের মাটিতে এই গরমে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। ভাবুন তো কী দুর্দণ্ড প্রতাপ সেই স্কুল সার্ভিস কমিশনের প্রধান ছিলেন, যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কালিম্পং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এখানকার কলকাতা একটি কলেজের উপাচার্য ছিলেন, কলকাতা ইউনিভার্সিটি সিন্ডিকেটের মাথা ছিলেন। তিনি কিন্তু এখন প্রেসিডেন্সি জেলের মাটিতে গরমে গড়াগড়ি খাচ্ছেন। কল্যাণময় গাঙ্গুলি, মধ্যশিক্ষা পর্ষদের যিনি সচিব, তাঁর সই দেওয়া সার্টিফিকেট ঘরে ঘরে এখনও আছে, তিনিও মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তাহলে এরাও কি খাবেন? কি বলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আজকে কন্টেম্প নোটিশ সার্ভিস করার পর? শুনুন। নমস্কার সুদীপ্ত দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি শেষ পর্যন্ত কন্টেম্প প্রসিডিংস ফাইল হলো, অর্থাৎ কন্টেম্প নোটিশ সার্ভিস হয়েছে, এবং তার সুপ্রিম কোর্টে আপনারা যাচ্ছেন। সুপ্রিম কোর্টে কি আপনারা মামলা করেছেন, না সুপ্রিম কোর্টে নোটিশটা যাওয়ার আগে নোটিশটা সার্ভিস করলেন? দেখুন, কন্টেম্প করার আগে আমরা একটা নোটিশ দিলাম, যাতে করে ওনাদের নজরে আনা দরকার যে ওনারা কি কি ধরনের কোর্ট অবমাননা করেছে, এবার তাদের যদি সুবুদ্ধি হয় তারা তাহলে মেনে নেবে, আর কন্টেম্প করতে না হবে। আমরা 7 দিন সময় দিয়েছি, তার মধ্যে না হলে আমরা সুপ্রিম কোর্টে কন্টেম্প ফাইল কি করব। কি বিষয়ে কন্টেম্প ফাইল করছেন আপনারা? দেখুন, কন্টেন্ট ফাইল করছি যে এখনো অবধি ওয়েমার কারোর পাবলিশ হয়নি। এখনো অবধি যাদের টেন্টেড, যারা চিহ্নিত টেন্টেড, তাদের বেতন ফেরত দেওয়ার কথা ছিল, এবং বেতন ফেরত না দিলে রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেই কোনো ব্যবস্থা নেয়নি যাতে করে যে বেতন ফেরত দেওয়া হয়। তৃতীয়ত, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দুজনেই বলেছিল 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি সবার নতুন নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করতে। সেই সময় পেরিয়ে যাওয়ার পরও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনো নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হয়নি। চতুর্থ, 9, 10, 11, 12 এর যে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়েছে সেটা পুরোপুরি বেআইনি। আগেও বলা হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে এই নতুন পরীক্ষায় কারা বসতে পারবে, যারা 2016 সালের পরীক্ষায় বসেছিল এবং তারা চিহ্নিত টেন্টেড না। কিন্তু আমরা দেখেছি এখানে টেন্টেড যারা, তাদেরকেও বসার সুযোগ দিচ্ছে, এবং যারা ফ্রেশ তাদেরকেও বসার সুযোগ দিচ্ছে। এটা বেআইনি, এটা হতে পারে না, এটা পুরোপুরি কোর্ট অবমাননা। এটা এটা নোটিশ কি আজকে সার্ভিসিং করে দিলেন সব হ্যাঁ, পক্ষকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুপ্রিম কোর্টে কবে কেসটা হবে, মামলাটা আমরা ফাইল? সময় দিয়েছি 7 দিন, 7 দিন সময় দেব। ওনারা যদি এটা সঠিকভাবে ব্যবস্থা না নেন, তাহলে কন্টেন্ট ফাইল হবে। সুপ্রিম কোর্ট খুললেই নতুন কন্টেন্ট ফাইলিং হ্যাঁ, এর দিকে যাচ্ছেন আপনারা। একদম। এটা এটা একটা কথা বলি, সেটা হচ্ছে এটা তো প্রত্যেকটা প্রমাণিত সত্য যে প্রত্যেকটা সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করেছেন। একদম, একদম। এবার সেক্ষেত্রে শাস্তি কি হতে পারে? শাস্তি হতে পারে, দেখুন আপনাকে আমি বলছি, শাস্তি হতে পারে যদি প্রমাণ হয় যে ইচ্ছাকৃতভাবে কোর্টের অর্ডার অবমাননা হয়েছে, তাহলে জেল পর্যন্ত হতে পারে। জেল পর্যন্ত হতে পারে। যাদের সার্ভিস করেছেন তাদের তো, মানে তাদের, সিদ্ধার্থ মজুমদার থেকে নট রামানুজ অনলি তাদের, গঙ্গোপাধ্যায় এখানে সবাই। একটা বিষয় আছে, কি বলুন তো। আমরা সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যানকে
বা আমরা কমিশনার অফ স্কুল এডুকেশনকে কন্টেম্পনার হিসেবে রেখেছি। কিন্তু সুপ্রিম কোর্ট দেখলো এরা কন্টেম্প্ট করেছে, এরা কোর্ট অবমাননা করেছে, কিন্তু পেছনে আরো এরকম অনেকে আছে যারা এটাকে অ্যাবেট করেছে, যারা এদেরকে বলেছে এটা করুন, কোন উচ্চ পদস্থ অফিসার, মানে এদেরও, শিক্ষা মানে দপ্তরে, আমি বলছি রামানুজ তাদেরও গাঙ্গুলি থেকে কিন্তু শুরু জেল হতে পারে। মানে ইনক্লুডিং বিনোদ কুমার আইপিএস আইএস অফিসার। এরা তো কন্টেম্প্ট করেইছে, হ্যাঁ, অরূপ এদেরকে তো আমরা সেনগুপ্ত, হ্যাঁ। বলেইছি। আমি বলছি এদের ওপরে যারা আছে তাদেরও হতে পারে, যদি দেখা যায় যে বিনোদ কুমারের ওপরে যে আছে, দেখা যায় সে বাধ্য করেছে এরম করতে, তাহলে তারও কিন্তু এটা হতে পারে। মানে একটা কঠিন পরীক্ষার মুখে তারা পড়লেন, এবার আবার পয়সা খরচা করে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন নানান আর ভাবে। পারবেন না, আর পারবেন না। পারবেন না। সুপ্রিম কোর্টে এবার এরা কন্টেম্প্ট ফেস করার জন্য ওয়েট করুন, কিন্তু বিষয়টা কি বলুন তো, এটা যে বেআইনি সেটা কিন্তু জেনে শুনেই করা হয়েছে যাতে পরীক্ষাটা না নিতে পারে। মানে আলটিমেটলি টার্গেটটা হচ্ছে যে পরীক্ষাটা ভেস্তে দেওয়া। একদম। এটা 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 আমার বারবার মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই অন্যায় কাজগুলোকে করে রেখেছেন, যাতে আলটিমেটলি পরীক্ষাটা না হয় সরকারের টাকা বাঁচে। এটা আমার হুম, বারবার মনে হচ্ছে, সেটা নিয়ে কেউ আলোচনা করছেন না। এবং একটা অদ্ভুত জিনিস আপনাকে আমি বলছি, দেখুন, হুম একে তো সরকারের ভুলে এদের চাকরি গেল, হুম হুম তারপর সরকার চুরি করলো, মানে তার ফল ভোগ করলো এরা। ঠিক। এরা একবার পরীক্ষায় বসেছিল, আবার করে এদের পরীক্ষায় বসতে হচ্ছে, এবং আবার করে এদের সবার থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে পরীক্ষায় বসার জন্য। না, মানে ভাবুন সাংঘাতিক। কতজন পরীক্ষা বসবে, তো এমনিই সরকারের একটা ইনকাম হয়ে গেল। মানে সরকার রোজগার করার ধান্দাটাও একই সঙ্গে করছে, উচিত ছিল না একই সঙ্গে সরাসরি করছে, বিনা সরাসরি পয়সায় বসতে দেওয়া বিনা উচিত ছিল। পয়সা বসে। এই প্রেয়ারটা কি কোর্টে রাখবেন আপনারা, অবশ্যই, যে প্রত্যেককে বিনা পয়সায় পরীক্ষায় বসতে অবশ্যই, দেওয়া হোক? এটা সরকার চুরি করেছে, সুতরাং সরকারের দায়। হুম অবশ্যই। হুম। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।